জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আরও খবর জানাতে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে যুক্ত হয়েছেন মাহমুদ রাকিব। রাকিব, আমরা কিন্তু দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগেই তার ভাষণ দিয়েছেন এবং ভাষণে তার ৪২ মিনিটের ভাষণে উঠে এসেছে রোহিঙ্গা সংকট, বৈশ্বিক অস্থিরতা এবং গাজায় ইসরায়েলি হামলা সহ বৈশ্বিক নানা প্রসঙ্গ। ভাষণে প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের আর কোনো বার্তা দিয়েছেন কিনা এবং প্রধান উপদেষ্টার আজ আর কোনো কর্মসূচি রয়েছে কিনা জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রে আপনি যে বিষয়টি বলেছেন এটি বলেছেন আন্তর্জাতিক বিষয়গুলো, যে তিনি রোহিঙ্গা ইস্যুতে কথা বলেছেন, গাজা ইস্যুতে কথা বলেছেন, কিংবা বিশ্ব শান্তি ইস্যুতে কথা বলেছেন। তবে এর বাইরেও আজকের এই ভাষণে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল দুটি। একটি হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি খুব স্পষ্ট বার্তা দিয়েছেন বিশ্ব নেতাদের উদ্দেশ্যে। তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারিতে তিনি তিনটি শব্দ বলেছেন: অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন। শুধু কিন্তু নির্বাচন নয়, আমি আবার বলছি, তিনি অংশগ্রহণমূলকের কথা বলেছেন, সুষ্ঠু বলেছেন, অবাধ বলেছেন। এই নির্বাচনটি কোন পদ্ধতিতে হবে, সেখানে কিভাবে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায়, এগুলো তিনি যেমনি ভাবে বলেছেন। একই সঙ্গে তিনি আরেকটি বিষয় বলেছেন যে গত 14 মাসে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশ পুনর্নির্মাণে কিংবা বাংলাদেশ বিনির্মাণে কি কি উদ্যোগ নিয়েছেন, সংস্কারের জন্য কতগুলো কমিশন করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে বসেছেন, বসে কি কি বিষয় এসেছে, অগ্রগতি হয়েছে, এই বিষয়গুলো তিনি খুবই সুন্দরভাবে স্পষ্টভাবে পয়েন্ট আকারে ধরে 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 বাংলা ভাষায় প্রায় 41 থেকে 42 মিনিটের একটি দীর্ঘ ভাষণে তিনি বলেছেন। এবং এর মাধ্যমে কিন্তু বিশ্ব নেতাদের মধ্যেও কিংবা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে রাজনৈতিক নেতাদের মধ্যে যে নির্বাচন নিয়ে একটি শঙ্কা কাজ করছিল, কবে হতে পারে, কি হতে পারে, তা নিয়ে কিন্তু স্পষ্ট বার্তা তিনি আজকে দিয়ে দিলেন। এবং এই বার্তা যখন তিনি দিচ্ছেন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে, তখন তার সামনেই বসা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছিলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তো এই বড় বড় স্টেকগুলোকে সামনে রেখে কিন্তু তিনি আজকের এই বিষয়টির মাধ্যমে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খুব স্পষ্ট বার্তা দিয়েছেন। এর বাইরে তিনি কিন্তু আরেকটি খুব কড়া ভাষায় কথা বলেছেন, তিনি শঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ভয়ঙ্কর ভাষা, শব্দটি এরকম ছিল যে আমি ভয়ঙ্কর ভাষায় বলছি যে এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গাজার উপরে গণহত্যা বন্ধ না করলে কিন্তু বিশ্ব আরো খারাপের দিকে যাবে। তো সামগ্রিক ভাষণটি আসলে কি কি ইঙ্গিত বহন করে বাংলাদেশের আগামী রাজনীতিতে এবং বিশ্ব রাজনীতিতে, এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর ইমরান আনসারী, তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত একজন বাংলাদেশি প্রবাসী, তিনি রাজনৈতিক বিশ্লেষক। একটু জানতে চাইবো আনসারী ভাই, আপনি তো পুরো ভাষণটি আমি দেখেছি হলরুমে বসে আপনি শুনছিলেন, এই ভাষণে আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি মনে হয়েছে বাংলাদেশের রাজনীতির জন্য? আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি মনে হয়েছে, আমি 2011 সাল থেকে এই ভাষণ লক্ষ্য করি, এখানে বসেই শোনার চেষ্টা করি রাষ্ট্রপ্রধান যখন আসেন বাংলাদেশ থেকে কেউ। আমার কাছে যেটি মনে হয়েছে, যখন বাংলাদেশের ডেলিগেটদের জন্য 6টি আসন সেখানে দেয়া আছে, সেই চেয়ারগুলোতে সাধারণত পররাষ্ট্রমন্ত্রী সহকারে আরো যে মন্ত্রীরা আছেন তারা বসেন, কিন্তু এখানে আমি দেখলাম যে রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানে শুধু পররাষ্ট্রমন্ত্রী বসেছেন এবং আসিফ নজরুল সহকারে আরো যে মন্ত্রীরা ছিলেন তারা সাইড লাইনে বসেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে তিনি যে জুলাই রেভলিউশনকে ধারণ করেন, এটাকে তিনি সামনে নিয়ে আসছেন এবং তিনি সামনে নিয়ে এসে একটি অঙ্গীকার করবার চেষ্টা করেছেন, জানাবার চেষ্টা করেছেন যে আমরা একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আমরা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে। পাশাপাশি তিনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন যে যারাই এই নির্বাচনে নির্বাচিত হোক না কেন, তারা যাতে এই সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যায় সেইটার বিষয়ে আমরা কিন্তু প্রথম বর্ষে আমরা যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারকে আরো দূর এগিয়ে নিয়ে যাবার জন্য সবাই যেতে রাজনৈতিক দল নিয়ে আসছেন। এখানে দুটো ভাগে বিভক্ত, একটি বৈশ্বিক, তিনি একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে যুদ্ধ সন্ত্রাস চলছে, যে মানবাধিকার হরণ চলছে গাজায়, ইউক্রেনে। বিশেষ করে তিনি একটি শব্দ উল্লেখ করেছেন যে উগ্র জাতীয়তাবাদী যে চিন্তার ফলে যে যুদ্ধ হচ্ছে, এর ফলশ্রুতিতে সারা বিশ্বে কিন্তু অশান্তি বিরাজ করবে। তিনি সারা বিশ্ববাসীকে সাবধান করেছেন এবং তিনি জাতীয় দুটি ইস্যু সেখানে উল্লেখ করেছেন, একটি হচ্ছে জলবায়ু পরিবর্তন আর একটি হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এবং রোহিঙ্গা ইস্যুতে তিনি আন্তর্জাতিক বিশ্বের সাথে ইনক্লুসিভলি কাজ করবার জন্য আহ্বান জানিয়েছেন। ছোট্ট বিষয় জানতে 20 সেকেন্ডের মধ্যে, সেটি হলো যে তিনি আরেকটি বিষয় বলেছেন যে যেসব দেশ অবৈধ টাকা রাখার সুযোগ করে দিচ্ছে তাদের উদ্দেশ্যে তিনি একটু বার্তা দিয়েছেন সমালোচনা করে। এটি কি কোনোভাবে বাংলাদেশের জন্য নেতিবাচক হতে পারে কিনা?
না দেখেন, এটা উনি খুব ডিফাইন করেছেন খুব একাডেমিক্যালি, যে উন্নয়নের নামে ডাকাতি, ব্যাংক ডাকাতি, উন্নয়নের নামে মানি লন্ডারিং, উন্নয়নের নামে যে লুটপাটগুলো হয়, এটা একযোগে সারা বিশ্ব যদি কাজ না করে তাহলে এটাকে রক্ষা করা যাবে না। এই ধরনের সিমটম সারা দুনিয়াতেই দেখা দিবে। এই জন্য তিনি আহ্বান জানিয়েছেন যে পারস্পরিক ভিত্তিতে জাতিসংঘের আওতায় একটা যাতে কনসোর্টিয়াম বা এক ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়, এই ধরনের কাজ যাতে কেউ না করতে পারে। তিনি কিন্তু এটি স্পষ্ট করেছেন। তার ভিত্তি হচ্ছে যে বিগত সরকারের যে 17 বছরের যে লুটপাট, এই বিষয়টাতে তিনি সোচ্চার আছেন এবং এই বিষয়টাকে আন্তর্জাতিক অঙ্গনে তিনি নিয়ে যেতে চান, এটাই আমার কাছে মনে হচ্ছে। ডক্টর ইমরান সাহেব, আপনার অসংখ্য ধন্যবাদ। রাত্রে কথা বলছিলাম ডক্টর ইমরান সাহেবের সঙ্গে, তিনিও কিন্তু যে বিষয়টি বলছেন যে জাতীয় এবং আন্তর্জাতিক দুটি বিষয়ের মিশেলে কিন্তু আজকে ডক্টর ইউনূস একটি আন্তর্জাতিক সম্প্রদায়কে দারুণ বার্তা দিয়েছেন যে বাংলাদেশ আসলে কোন পদ্ধতিতে, বাংলাদেশ কোন বিষয়গুলোকে সামনে রেখে এগোতে চায় এবং বাংলাদেশ আগামীতে কতদূর যেতে চায় রাজনৈতিক, অর্থনৈতিক এবং শান্তি প্রতিষ্ঠায়, তার এই সামগ্রিক একটি মিশেল কিন্তু আজকের এই ভাষণে এসেছেন। এবং একটি বিশেষ বলে শেষ করি, ভাষণটি যে মানে নানান বিষয়ে সংযুক্ত ছিল, তিনি কিন্তু আজকের ভাষণে কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করেছেন, কয়েক লাইন। যখন নারীর ক্ষমতায়নের কথা এসছে, তিনি কিন্তু সেই কথাই বলেছেন যে এই বিশ্ব গঠনে যে নারীর অবদান রয়েছে, নজরুলের সে বিখ্যাত কবিতা তিনি আবৃত্তি করেছেন। তো সব মিলিয়ে আজকের বাংলাদেশের যে মূল আকর্ষণ ছিল তা কিন্তু তার এই ভাষণের মাধ্যমে শেষ হলো। রাত্রি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহমুদ রাকিব।